গ্যাসের তীব্র সংকটে পাম্পে গাড়ির সারি, দিন দিন কমছে সরবরাহ, কারখানার উৎপাদনও ব্যাহত। অতীতে গুরুত্ব না দেওয়ায় সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। গ্যাসের পাম্পে আসি কিন্তু পাম্প বন্ধ করে দেয়। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় এসি, গ্যাসও পাচ্ছি না। ইলেকট্রিসিটির বিলটা আসবে, ওই বিলের টাকায় কমিশনের থেকে আসবে না। সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। সংকটের মধ্যেই নোয়াখালীর নতুন কূপে আসার আলো। ৪৫ দিনে শেষ হবে খনন। দিনে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট। জাতীয় গ্রিডে যা যাওয়া যাবে, বাকিটা যেন আমাদের এই অঞ্চলের মানুষ অন্তত তারা গ্যাস পায়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার। গুলশানের বাসা থেকে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। শ্রীমঙ্গলে এনসিপির গাড়ি বহর আটকে দিল পুলিশ। বাহিনীর সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা। হবিগঞ্জের কামাইছড়ায় শীর্ষ নেতাদের অবস্থান। ১৪৪ ধারা জারি থাকায় উত্তেজনা। সংঘাত উস্কে দেওয়ার মতো বক্তব্য থেকে বিরত থাকতে সব দলের প্রতি রিজভির আহ্বান। ইসিতে বিএনপির লোক বসানোর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের জামায়াত। প্রধানমন্ত্রী দিল্লি সফরের প্রস্তাব পর্যালোচনা করছে সরকার। পারস্পরিক স্বার্থ সমুন্নত রেখে সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা। গঙ্গা চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা দীনেশ ত্রিবেদীর। এবং সাজ্জাদ বাহিনীর হাত ধরে চট্টগ্রামে ত্রাসের রাজত্ব গড়ে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। বেশ পরিবর্তন করেও হয়নি শেষ রক্ষা। পুলিশের অভিযানে যশোরে গ্রেফতার। রাজধানীতে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। সরবরাহ ঘাটতিতে বিক্রি বন্ধ রেখেছে অনেক ফিলিং স্টেশন। চালু থাকা পাম্পেও নেই পর্যাপ্ত গ্যাসের চাপ। ফলে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। রোজগারে টান পড়েছে অনেকের। সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ চান সাধারণ মানুষ। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে চরম গ্যাস সংকটের কবলে দেশ। চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে জাতীয় গ্রিডে। জ্বালানির ভোগান্তিতে কোটি মানুষ। গ্যাস সংকটে করুণ দশায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলো। কোথাও পর্যাপ্ত চাপ নেই, আবার কোথাও একেবারেই বন্ধ। খোলা থাকা প্রত্যেকটি পাম্পেই যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো গ্যাস। ব্যবসা গরম আর প্রখর রোদে লাইনে অপেক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। গ্যাসের অভাবে গাড়ি চালাতে না পেরে রোজগারেও টান পড়ছে অনেকের। গতকালকে রাত্রে 4টার সময় আসছিলাম, রাত্রে 11টা পর্যন্ত আসছিলাম, কিন্তু পাই নাই গ্যাস। 6টা পর্যন্ত সিরিয়াল দিয়ে না পাইয়া আবার অপেক্ষা রাতে 9টা বাজে আইব। 10টা পর্যন্ত আসছিলাম, তারপরে গ্যাস পাইনি, পরে গেছি গিয়া। আমাদের সময়েরও মূল্য নাই। এখানে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় এসি, গ্যাসও পাচ্ছি না। প্রেশারও কম, মিনিমাম 2 বার নেওয়া লাগে। 4 ঘন্টা করে 8 ঘন্টা এখানেই থাকে না। তো মোটামুটি দিন শেষে গাড়ি জমা দেওয়া সবকিছু মিলে একেবারেই হচ্ছে না আর কি। কবে নাগাদ স্বাভাবিক হবে সরবরাহ ব্যবস্থা জানেন না খোদ পাম্প সংশ্লিষ্টরাও। 60 লিটার একটা সিলিন্ডারে গ্যাস ফিলিং করতে 2 মিনিট সময় লাগতো, এটা ফুল হয়ে যেত। এখন 6 মিনিটে 50% হয়। আমাদের সারা মাস যেভাবে আমরা সেল করতেছি, আমাদের ইলেকট্রিসিটির বিলটা আসবে, ওই বিলের টাকায় কমিশনের থেকে আসবে না। এখন আবার গ্যাস নাই, যে একটু প্রেশার আছে, প্রেশারে আমরা এখন দিচ্ছি, হয়তো 10-15 মিনিট পর এমনি বন্ধ হয়ে যাবে। সংকট সমাধানে শুধু আশ্বাস নয়, দ্রুত ও কার্যকর পদক্ষেপে ভোগান্তি লাঘবে সরকারের প্রতি আহ্বান জানান ভোক্তা ও খাত সংশ্লিষ্টরা। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে এভাবেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যানবাহন সংশ্লিষ্টরা। এই তীব্র গরম ও রোদে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এ সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এ খাত সংশ্লিষ্ট সবার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর সেনবাগ উপজেলার বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান পেয়েছে বাপেক্স। ৪৫ দিন খনন ও 15 দিনের পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে কূপটিতে মজুদ থাকা গ্যাসের পরিমাণ। সফলভাবে খনন সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য, মোহাম্মদ ইয়াসিনের ছবিতে ডেস্ক রিপোর্ট।
চলমান সংকটের মাঝেই শুরু হলো নতুন গ্যাসকূপের খনন কার্যক্রম। দুপুরে নোয়াখালীর সেনবাগের বড়চারিগাঁও গ্রামে কূপটি খনন শুরু করেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। সুন্দরপুর ৪ নামে এই কূপে প্রাথমিকভাবে মাটির ১৫৫০ মিটার নিচ পর্যন্ত খনন করা হবে। জাতীয় গ্রিডের পাশাপাশি সেনবাগের মানুষ যাতে গ্যাসের সুফল পায় তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। আমাদের এলাকায় সেনবাগে যে গ্যাস পাইছে আমরা এতে খুশি। আমাদের একটা আবদার থাকবে, আমাদের এলাকাবাসী যেন গ্যাসটা পায়। জাতীয় গ্রিডে যা যাওয়া যাবে বাকিটা যেন আমাদের এই অঞ্চলের মানুষ অন্তত তারা গ্যাস পায়, এটা আমাদের সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে এটা আমি অনুরোধ জানাই। বাপেক্স জানায় ৪৫ দিনের মধ্যে খনন কাজ শেষ করে ১৫ দিনের ড্রিল স্টিম টেস্ট বা ডিএসটি পরীক্ষার পরই জানা যাবে কূপে মজুদ থাকা গ্যাসের পরিমাণ। এখান থেকে প্রতিদিন অন্তত ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। আমাদের টার্গেট আছে এটা ১৬০০ মিটার ড্রিল করবো ১৩৬১ মিটার থেকে। পরবর্তীতে আমরা ডিএসটির মাধ্যমে গ্যাস প্রাপ্তি সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো যে কি পরিমাণ গ্যাস আমরা এখানে উৎপাদনে যেতে পারবে। দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে স্থলভাগে গ্যাস পাওয়ার খবরকে আশাব্যঞ্জক বলছেন সংশ্লিষ্টরা। এখান থেকে কি পরিমাণ গ্যাস উত্তোলন সম্ভব তা জানতে অপেক্ষা করতে হবে অন্তত ২ মাস। সময় সংবাদ, নোয়াখালী। সময় উপযোগী সিদ্ধান্তের অভাবেই গ্যাস সংকটে শিল্প খাত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে টেক্সটাইল খাতের সমস্যার সমাধানে গঠিত কমিটির সঙ্গে সরকার প্রধানের বৈঠক শেষে একথা জানান বিটিএম এর সভাপতি। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের অভিযোগ প্রতিষ্ঠান বন্ধে বাজেট কমানো সহ নানা প্রতিকূলতা পরিস্থিতি তৈরি করেছিল বিগত সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকটের মধ্যে দায়িত্ব নেয় বিএনপি সরকার। সমস্যা সামাল দিতে না দিতেই ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাতে তীব্র হয়েছে গ্যাস সংকট। নতুন উৎস খুঁজতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন বুধবার সচিবালয়ে জ্বালানি খাত নিয়ে অগ্রগতি সভা করেন সরকার প্রধান। সংকট উত্তরণ সহ সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। এর আগে সকালে টেক্সটাইল খাতের সংকট উত্তরণে গঠিত কমিটির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল জানান, দীর্ঘদিনের জ্বালানি সংকট সমাধানের পাশাপাশি পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চেয়েছে সরকার। সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা পুরনো হয়ে গেছে বন্ধ, আরটা হচ্ছে আপনার হয়তো বিভিন্ন আদারওয়াইজ ক্ষতিগ্রস্ত। তো ওগুলোকে স্যাগ্রিগেট করার জন্য তিতুমির সাহেব আলোচনা করেছেন। উনি বলেছেন মিনস অফ ভেরিফিকেশন করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত সভায় প্রধানমন্ত্রীর কাছে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। বিএমডিএ চেয়ারম্যান জানান, কৃষকদের দাবি অনুযায়ী ১২,০০০ কোটি টাকার 2 প্রকল্প দ্বারা ডাবল লিফটিং পদ্ধতিতে সেচের জন্য পানি সরবরাহ করা হবে। আমরা 2টি উন্নয়ন প্রকল্প মধ্যে সেটা ২,০০০ কোটি টাকা এবং আরেকটি সম্মিলিত মেগা প্রজেক্ট সেটিও প্রায় ১০,০০০ কোটি টাকার মতো। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো পাশ হলে ওই অঞ্চলে 16 জেলার বরেন্দ্র 16 জেলার কৃষকের ভাগ্য উন্নয়ন হবে। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল ছিলাম, আমরা নতুন প্রযুক্তি নিয়ে এসেছি। সেখানে আমরা সারফেস ওয়াটার ইউজ করে মহানন্দ পানি নদী থেকে আমরা একটি ডবল লিফটিং করে এখানে 16 কিলোমিটার দূরে চাপাই এবং আমাদের নওগাঁ অঞ্চলে প্রায় কয়েক লক্ষ জমিতে আমরা সেচ সুবিধা দিব। এদিকে বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প পরবর্তী জরুরি সারা ও সার্বিক প্রস্তুতি সংক্রান্ত বৈঠক হয়। জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক দল তৈরি, প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে ৭০,০০০ স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত হয়েছে, বাকি ৩০,০০০ স্বেচ্ছাসেবকের তথ্য নিয়েও কাজ চলছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা কিশোর তাহসিন। নতুন করে স্পোর্টসে ছবি ভাইরাল হওয়ায় তাহসিনকে নিজ কার্যালয়ে ডেকে নেন সরকার প্রধান। সমবেদনা জানান মাইলস্টোন ট্র্যাজেডিতে তার বোন হারানোর জন্য। এ সময় তাহসিনের হাতে ফুটবল ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেন তারেক রহমান। সফল ক্যারিয়ার গড়ে তুলতে দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা।
গেল ২৭ জুলাই রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গ্যালারিতে থাকা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই মুহূর্তের একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজারো শিক্ষার্থীদের ভিড়ে স্কুল ড্রেস পরা এক কিশোরের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর উচ্ছ্বসিত হাসি স্পর্শ করে অসংখ্য মানুষের হৃদয়। তবে সেই হাসির পেছনে লুকিয়ে আছে এক বেদনাদায়ক গল্প। ভাইরাল হওয়া ছবির কিশোরের নাম তাহসিন আব্দুল্লাহ। ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিজের বোনকে হারান তাহসিন। প্রিয়জন হারানোর পর থেকে নিজের চিরচেনা হাসিও হারিয়ে ফেলেন এই কিশোর। তবে সরকার প্রধানের সঙ্গে হাত মেলানোর পর থেকেই তাহসিনের মলিন চেহারায় ফুটে ওঠে নির্মল হাসি। এই ঘটনা জানার পরেই তাহসিনকে নিজের কার্যালয়ে ডেকে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পড়াশোনার পাশাপাশি তাহসিনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে চান সরকার প্রধান। আর একজন সফল ব্যবসায়ী হতে চাওয়া কিশোরের স্বপ্ন বাস্তবায়ন করতে পরামর্শ দেন তারেক রহমান। সেই সঙ্গে নিয়মিত লেখাপড়া ও খেলাধুলা করতে দেন দিক নির্দেশনা। আলাপচারিতা শেষে নিজের স্বাক্ষর করা একটি ফুটবল সহ বিশেষ উপহার তাহসিনের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের কার্যালয় ঘুরে দেখার পাশাপাশি বাবার ফোনে তারেক রহমানের সঙ্গে সেলফিও তুলেন তাহসিন। সাক্ষাৎ শেষে তাহসিন জানান পরিবারের একজনের মতো তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। অপ্রত্যাশিত এই সাক্ষাতের জন্য বেশ আনন্দিত তাহসিন। ফাহিম ইসলাম, সময় সংবাদ। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ডিবি। রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। শ্রীমঙ্গলে এনসিপির গাড়ি বহর আটকে দিল পুলিশ। ১৪৪ ধারা উপেক্ষা করে সিলেট থেকে হবিগঞ্জের পথে যাত্রা করলে তাদের আটকে দেওয়া হয়। এ সময় বাহিনীর সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা হয় নেতাদের। হবিগঞ্জের কামাইছড়ায় শীর্ষ নেতারা অবস্থান নেন। ১৪৪ ধারা জারি থাকায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। পদযাত্রায় হামলার প্রতিবাদে বুধবার ১৪৪ ধারা উপেক্ষা করে সিলেট থেকে হবিগঞ্জের পথে যাত্রা করে এনসিপির নেতারা। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় চলে বাগবিতণ্ডা। আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক কিভাবে করবেন? এখানে বসে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের কয়েক দফায় আটকে দেয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপি নেতারা। যেহেতু ১৪৪ ধারা জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা বলেছি আমরা শুধু যাব, মামলা দায়ের করব, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন তারা। পুলিশ কোনোভাবেই সহযোগিতা করছে না, এটা ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমি বলবো যে এটা সরকার এটা করাচ্ছে। স্থানীয় প্রশাসন জানায় নিরাপত্তার স্বার্থেই তাদের পদক্ষেপ। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীমঙ্গলেই আটকে আছে এনসিপির গাড়ি বহর। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলা করে দুর্বৃত্তরা। এতে আহত হয় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতারা। এ ঘটনায় স্থানীয় বিএনপিকে দায়ী করে এনসিপি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উস্কানিমূলক ভাষায় কথা বললে গণতন্ত্রের পরিবেশ নষ্ট হয়। রাজনৈতিক দলের মত প্রকাশ সভ্য ভাষায় হওয়া উচিত বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জুলাইয়ের পটভূমি তৈরি হয়েছিল। জানান, আগামী ৪ আগস্ট রাজধানীতে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে বিএনপি আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উস্কানিমূলক কথাটা কিন্তু গণতন্ত্রের বিকাশের জন্য এবং গণতন্ত্রের পরিবেশ রক্ষা করার জন্য সহায়ক হবে না। সেই ক্ষেত্রে সবাইকে সহনশীল হতে হবে, সহিষ্ণুতা থাকতে হবে এবং এমন
পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের পরস্পরের আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক যেন কোনো ধরনের সংঘাতের দিকে না যায় এবং সংঘাতের সৃষ্টি হয় উস্কানিমূলক কথা, অশ্রাব্য কথা এবং মিথ্যা অপপ্রচারের জন্য। মানুষকে অহেতুক উত্তেজিত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে রাজপথে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় তিনি বলেন, বাক স্বাধীনতার অর্থ দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দেয়া নয়। রাজনৈতিক অঙ্গনে অশালীন ভাষা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হলে জবাব রাজপথেই দেয়া হবে। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি, তাই ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়েও বিএনপিকে ক্ষমতা থেকে সরানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। চিকিৎসক আন্তরিকতাপূর্ণ সাধারণ সম্পাদক স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য যারা মিশন নিয়ে নেমেছেন তাদের জন্য সুস্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, বিএনপির ইতিহাস আপোষকামিতার ইতিহাস নয়, বিএনপির ইতিহাস পলায়ন পরে তার ইতিহাস নয়, বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিরোধ করার ইতিহাস এবং বিএনপি ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আগামী দিনে তাদেরকে রাজপথে যথাযথ জবাব দেওয়া হবে। বিএনপিকে এই সমস্ত পরাজিত শক্তি ৭১-এ যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা, যাদেরকে এই দেশের মানুষ রাজাকার হিসাবে চিহ্নিত করেছে, তারা বিএনপিকে ফেলে দিতে চায়। বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, এমন কোনো শক্তি নাই বিএনপিকে পরাজিত করে। সব চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর তেজগাঁওয়ে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। তরুণদের সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশ বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। তিনি আরো বলেন, দেশের তরুণরাই তাদের দেশপ্রেম ও সাহসিকতার মাধ্যমে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। দেশকে সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। আমাদের তরুণরা তাদের যে ক্ষমতা দিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা দিয়ে তারা যে একটা অসম্ভবকে সম্ভব করেছে, একটা ফ্যাসিবাদকে একটি দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, উদার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার সুযোগ করে দিয়েছে। আমরা বারবার বঞ্চিত হয়েছি, বারবার ধাক্কা খেয়েছি, হোঁচট খেয়েছি। এবার আমাদের সামনে একটা সুযোগ এসেছে। স্থানীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতেই ইসিতে বিএনপি করা লোক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী। সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দলীয় নিয়োগ বহাল থাকলে প্রশ্নবিদ্ধ হবে ভোট। এ সময় কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানান মিয়া গোলাম পরোয়ার। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ৯ দফা প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনে জামায়াত ইসলামী বুধবার সিএসি AMM নাসিরউদ্দিনের নেতৃত্বে 4 কমিশনারের সঙ্গে প্রায় ১.৫ ঘন্টার বৈঠক করেন দলটির ৬ সদস্য। বিএনপির রাজনীতি করা শামসুল আলমকে ইসির অতিরিক্ত সচিব পদে নিয়োগে ক্ষোভ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। এই রাজনৈতিক নিয়োগকে বাতিল করতে হবে। জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে। এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা এটাকে আপত্তি করেন, বাতিল করার দায়িত্ব তো সরকারের। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্তে আপত্তি জানায় মিয়া গোলাম পরোয়ার। এ সময় আওয়ামী লীগের পদধারীদের ভোটে অংশগ্রহণের সুযোগ বন্ধের দাবি জানান তিনি। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের রাজনীতি করা তো নিষিদ্ধ নেই। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেন জামাতের সেক্রেটারি জেনারেল। তারা এ ব্যাপারে যে দায়িত্ব পালন করতে পারছেন না, আমরা বিনয়ের সাথে সে ব্যাপারে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুদক। ভোট কারচুপির সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহে চলছে কাজ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ, সার্বভৌমত্ব ও সমতা বজায় রেখে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে একমত দুই দেশ। এদিকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে দুদেশের পারস্পরিক সমস্যার ইতিবাচক সমাধানে আশাবাদী ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে আসার প্রায় ১.৫ মাস পর বুধবার বিকেলে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে। এর আগে বৈঠক করেন প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলামের সঙ্গেও। ঢাকায় ভারতীয় দূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল দুই দেশের কূটনৈতিক নেতৃত্বের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। আলোচনা ইতিবাচক হয়েছে জানিয়ে ভারতীয় হাই কমিশনার বলেন, দুদেশের জনগণের ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি ভারতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আশাবাদী নয়াদিল্লি। There is no issue which cannot be sorted out. Working group is definitely actively will do their work. Whatever is beneficial to both the people, it's definitely will happen. Once the Honorable Prime Minister, I'm sure, visits India, and the working group will have their own papers. So things, I'm looking forward to everything which is positive. And I can tell you, we had a great meeting with lot of positivity. ফিলিপাইনে আসিয়ান সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং নতুন হাই কমিশনারের সঙ্গে আলাপচারিতার প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী জানান, পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে ঢাকা দিল্লি সম্পর্ক আরও এগিয়ে নিতে একমত দুই দেশ। বলেন, পর্যটনের ভারত সফরের প্রস্তাব পারস্পরিক সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব। এই বিষয়ে আমরা একমত পোষণ করি, এখন রিভিউ করছি এবং আমরা এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে আমরা সেটা তাৎক্ষণিকভাবে জানাবো। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, কোনো দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অর্থ অন্য দেশের সঙ্গে সম্পর্কের অবনতি নয়। জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়ে সম্পর্ক এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। চীনের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করব সেই সফরটিও অত্যন্ত ভালো হোক। এবং এই যে মিস্টার গোর আসবেন, আমার সঙ্গে সেক্রেটারি অফ স্টেটের রুবিও সাহেবের সঙ্গে দেখা হয়েছে। এগুলো হচ্ছে এই ইন্টারাকশনগুলোর মাধ্যমে আমরা সম্পর্ক এগিয়ে নিতে যাচ্ছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সরকারের পাশাপাশি অংশীজনদের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। যেখানে আমাদের স্বার্থ আমরা সেখানে যাব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট অভিযোগ না থাকলেও তদন্তের স্বার্থে যে কাউকেই করা যাবে গ্রেফতার। আপিল বিভাগের রায়ে তদন্তের স্বার্থে শোন অ্যারেস্টের ক্ষমতা ফিরে পেল আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে চট্টগ্রাম 2 আসনে বিএনপি সংসদ সদস্য সরওয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। মামলায় জামিন পেয়ে কারামুক্তির আগেই অন্য মামলায় শোন অ্যারেস্ট। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক সহ কয়েকজনের ক্ষেত্রে ঘটে এমন ঘটনা। একে হয়রানি উল্লেখ করে রিটও হয় হাইকোর্টে। পরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রায় দেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে শোন অ্যারেস্ট নয়। এই বিষয়ে রুলও জারি করেন। কোনো ব্যক্তিকে পুনঃগ্রেফতার দেখা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বুধবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের এই রায়কে স্থগিত করেন। এই আদেশের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী স্বাধীন তদন্তের পরিবেশ ফিরে পেল বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধেরও যদি কোনো তথ্য পায়, তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবেন না, তাকে আইনে সোপর্দ করতে পারবেন না। আমাদের অভিযোগের জায়গাটি হচ্ছে এতটুকু যে নাগরিক তার অধিকার সুরক্ষা পাবে সাংবিধানিকভাবে, কিন্তু আইন যেন তার নিজস্ব গতিতে চলতে পারে। এদিকে আপিল বিভাগের আদেশে চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য পদে বহাল থাকার বৈধতা পেলেন বিএনপির সরওয়ার আলমগীর। যোগ দিতে পারবেন পরবর্তীতে সংসদ অধিবেশনে। এর আগে হাইকোর্টের রায়ের পর এমপি পদে শপথ নিলেও কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের নুরুল আমিন। এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টে অধিবেশনে যোগদান করা এবং জনগণের, বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না। আমরা আগামীকালকেই সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করব এবং এই বিষয়টি
আবার আপিল বিভাগে শুনানির জন্য নিয়ে যাব। এদিকে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার কেলেঙ্কারির মামলা শুনতে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট। নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা থেকে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা মামলা সহ 15টি মামলার আসামি সে। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারে সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি। আন্ডারওয়ার্ল্ডের আতঙ্কের নাম ডেভিড ইমন। পুলিশের তালিকায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সে। কিছুদিন আগে চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের মালিকের কাছে 2 কোটি টাকা চাঁদা চেয়ে 2 দিনের সময় বেঁধে দিয়েছিল সে। নির্ধারিত সময়ে চাঁদা না পাওয়ায় তার নির্দেশে চন্দনপুরের ওই ইন্টারনেট অফিসে সশস্ত্র হামলা চালানো হয়। এরপর নতুন করে আবারও আলোচনায় ডেভিড ইমনের নাম। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, ডেভিড ইমন, রায়হান, এদের প্রতি আমরা অনেকদিন ধরে চট্টগ্রাম জেলা পুলিশ তথ্য সংগ্রহ করছে। তারা দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা নজরদারিতে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতে পালিয়ে যাওয়ার সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ধরা পড়েন পুলিশের জালে। যশোর থেকে গ্রেফতার করা হয় তাকে। তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা চট্টগ্রাম জেলা পুলিশের অফিসারদের কাছে তাদেরকে হস্তান্তর করেছি। তার গ্রেফতারের খবরে স্বস্তি ফিরেছে চট্টগ্রামের সাধারণ মানুষের মাঝে। এটা অপরাধী অ্যারেস্ট হয়েছে, এটা অবশ্যই ভালো বিষয়। আতঙ্কবিধি ছিল মানুষ, কারণ এখানে মানুষজন ওর কারণে একটু শান্তি থাকতে পারতেছে নাকি। মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। স্টেডিয়ামে বিসিবির সভা শেষে কথা বলছেন সভাপতি তামিম ইকবাল। সরাসরি যাচ্ছি সেখানে। Going forward with Bangladesh cricket. So এটা was one of the major decision and এটা আপনি বলতে পারেন আমার ব্যক্তিগতভাবে এটা আমার একটা স্বপ্নের বিষয় ছিল। I always wanted to do this because I know the need of this. Second, আর কোন এক সময় আপনাদের সাথে যখন I have the full design in my hand, আমি I'll definitely share with you আর আপনাদেরকে বলবো যে কি ধরনের ফ্যাসিলিটিস ওখানে থাকবে। সেকেন্ড, একটা ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন হুইচ ইজ দ্য ক্যাপ্টেন্সি। আমাদের 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন ছিল, which I believe, দেখেন এই ডিসিশনে there is nothing wrong and there is nothing right. আমি বিশ্বাস করি that we should have 2 captains and the board believes we should have 2 captains, white ball and a red ball captain. এটা বলার আগে we have decided যে আমরা 2টা ক্যাপ্টেন ঘোষণা করব, দুইটা ক্যাপ্টেনই রাখবো। আর লিটন দাস will be the white ball captain and Shanto will continue as red ball captain. The vice captain of the white ball will be Tohid Hridoy and the vice captain of red ball remains as it is. এটা বলার সাথে সাথে এটা বলাটা খুবই জরুরি। মিরাজ was an exceptionally successful captain. আপনি যদি লাস্ট 5টা সিরিজ যদি দেখেন, 4টা সিরিজ সে জিতেছে, he has done well. But I have always believed Miraz as a cricketer for Bangladesh is more important than anything. Probably মিরাজ কে আমরা যেভাবে অভ্যস্ত দেখতে অ্যাজ আ পারফর্মার, প্রবলি ওই লেভেলে আমরা ওকে দেখছি না। এটা বলছি না যে সে পারফর্ম করছে না, বাট যা লেভেল। সন্ধ্যার সময় জাপানের শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবারের ওই ঘটনায় ধসে পড়েছে বহু ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু ও বিভিন্ন অবকাঠামো। বিভিন্ন এলাকায় সড়কে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। এদিকে আগামী কয়েকদিন আফটারশক ও ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জাপান সরকার। সন্ধ্যার সময় বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে হারের পরে ইঙ্গিত দিয়েছিলেন এবার নেইমার আনুষ্ঠানিকভাবে জানালেন ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না তাকে। কোপা সুদামেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে ম্যাচের পর নেইমার নিজেই বিষয়টি জানান গণমাধ্যমে। হেক্সা জয়ের মিশনে যুক্তরাষ্ট্রে গেলেও রাউন্ড অফ 16-এই শেষ হয় ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা। নিউ জার্সিতে ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ স্কোরার।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গ্যাসের পাম্পে আসি কিন্তু পাম্প বন্ধ করে দেয়। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় এসি, গ্যাসও পাচ্ছি না। ইলেকট্রিসিটির বিলটা আসবে, ওই বিলের টাকায় কমিশনের থেকে আসবে না। গ্যাসের তীব্র সংকটে পাম্পে গাড়ির সারি, দিন দিন কমছে সরবরাহ, কারখানার উৎপাদনও ব্যাহত, অতীতে গুরুত্ব না দেওয়ায় সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার, গুলশানের বাসা থেকে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এবং হবিগঞ্জে যাওয়ার পথে এনসিপির গাড়ি বহরে পুলিশের বাধা, বাহিনীর সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা, সড়কে শীর্ষ নেতাদের অবস্থান, 144 ধারা জারি থাকায় উত্তেজনা। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।